Assalamu alaikum. This is Alamin Parvez, Senior Lecturer in English at Nishchantupur Degree College, Matlab Uttar, Chatpur. I think all you are okay, and this is the third class of mine. Today we will discuss about right form of verbs. Okay. So firstly I want to request you all যে নিজের আইডিতে ও কয়েকটি গ্রুপে শেয়ার করে দাও আমাদের এই অনলাইন ক্লাসটি, যাতে তোমার বন্ধুবান্ধবরা এবং আপনারা যারা দেখছেন তাদের বন্ধুবান্ধবরা যাতে এবং আত্মীয় স্বজন ছোট ভাই বন্ধুরা যাতে দেখতে পারে। দেন এভরিবডি will be able to learn English and it will be very much helpful for all. Alright. So আমরা পূর্বের ক্লাসগুলোতে প্রিপজিশন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা একটা ভিন্ন টপিক নিয়ে কথা বলছি, and that is right form of verbs, and we can also call it subject verb agreement. Alright. আমি এই টপিকটাকে right form of verbs আবার বলতে পারি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তবে দুইটা কথার মধ্যে কিছু মিল আছে, আবার কিছু অতিরিক্ত বিষয়ও আছে, সেগুলো আমরা এই ক্লাসের পর্যায়ে আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আমি এই প্রশ্নটা করে রাখতে চাই, যারা enthusiastic স্টুডেন্ট আছে, who are very much keen and enthusiastic, you can write it in the comment box. কোন কলেজ থেকে কোন জায়গা থেকে আমরা দেখছি কমেন্ট বক্সে আমরা লিখতে পারি। একটু পরে আমরা কমেন্ট পড়ে শোনানোর চেষ্টা করব মাঝে মধ্যে, যেহেতু এটা লাইভ ক্লাস এবং এখানে ইন্টারেক্টিভ হওয়া উচিত, সবার পার্টিসিপেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর প্রশ্নটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি, তাদের মাঝে মিল কি, পার্থক্য কি। প্রশ্নটা একটু কঠিন আই থিঙ্ক। আমি এই প্রশ্নের উত্তর মাঝামাঝি আজকের প্রোগ্রামের অথবা শেষের দিকে আমি দেব, সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখতে হবে। যদি আমরা উত্তর দিতে পারি কমেন্ট বক্সে একটু লেখার চেষ্টা করব, একটা এক্সাম্পল দিয়েও বুঝাইতে পারি, অনেকভাবে আমরা আমাদের মনের কথাটা প্রকাশ করতে পারি যে স্যার দিস ইজ রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড দিস ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমি রাইট ফর্ম ভার্বস সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি যে রাইট মানে কি সঠিক, আর ফর্ম মানে কি রূপ। তো সঠিক রূপ অফ ভার্বস, ভার্বসের সঠিক রূপ, তার মানে কি ভার্বের তাহলে অনেক রূপ আছে, এটা তো স্বাভাবিক, আমরা জানি। দেয়ার আর মেইনলি 3 কাইন্ডস অফ টেন্সেস অ্যান্ড টোটালি যদি আমরা ধরি দেয়ার আর 12 কাইন্ডস অফ টেন্সেস, যে 12 ধরনের টেন্স আছে। তাহলে ভার্বের কি আছে, রূপের কি আছে, পরিবর্তন আছে। আমরা ভার্বের রূপের যে পরিবর্তন সেটাকে টেন্স বলি। সবসময় আমরা একই ফরম্যাটে ভার্ব ইউজ করি না, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এতে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত হয়, এটা অ্যাক্টিভ আকারে ব্যবহৃত হয়, এটা প্যাসিভ আকারে ব্যবহৃত হয়। তাহলে সেন্টেন্স যখন আমরা বলি বা লিখি, বা আমরা যখন রাইটিং পার্টে একটা প্যারাগ্রাফ লিখি, একটা কম্পোজিশন লিখি, আমাদের অবশ্যই ভার্ব ব্যবহার করতে হয়। সেই ভার্বগুলো কোন ফর্মে আমরা ব্যবহার করতে, যদি ভুল ফর্মে ব্যবহার করি তাহলে সেন্টেন্সের অর্থ কিন্তু ভুল হবে, মিনিংফুল হবে না, গ্রামাটিক্যালি দ্যাট সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। এখন পরীক্ষায় কিন্তু গ্রামার সেকশনে আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কথা বলছি, তো সেখানে গ্রামার অংশ আছে, আবার রাইটিং পার্ট আছে। 60 মার্কস হচ্ছে গ্রামার, 40 মার্কস হচ্ছে রাইটিং। তো সেখানে রাইটিংয়েও কিন্তু আমাদের এই রাইট ফর্ম ভার্বসের রুলসগুলো ব্যবহার করে সঠিক সেন্টেন্স লিখতে হবে। আর গ্রামার অংশে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে, আমি একটা সহজ এবং ছোট, যেটা আমরা সৃজনশীল বলি, কমিউনিকেটিভ অ্যান্ড সৃজনশীলও বলি আমরা, যে এখানে কিন্তু আসলে আলাদা কোনো সেন্টেন্স থাকে না, একটা গল্প থাকে। যেমন নাজমুলের একটা গল্প আছে এখানে, রাইট। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, যে কথা শুনতে বা আমাদের বোর্ড দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা কমেন্ট বক্সে জানালে আমরা সেটা সংশোধন করে নেব। ইউ ক্যান রাইট ইট ইন দ্য কমেন্ট বক্স যে ইয়েস সাউন্ড ইজ ওকে, এবং আমরা যে বোর্ড দেখতে পাচ্ছি, লেখা দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি না, সেটা আমাদেরকে লিখে জানালে আমরা এটা সংশোধিত করব, পরিবর্তিত করার চেষ্টা করব। আর কোথা থেকে দেখছি, কে কে দেখছি, এবং আমরা কি কি জানতে চাই সেটা আমরা লিখে জানাতে পারি। তো সেক্ষেত্রে আমি নাজমুলের যে একটা গল্প নিয়ে আসছি, আর একটা প্রশ্ন কিন্তু আমি রেখেছি যে একটু পার্থক্য আছে রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি রাইট ফর্ম ভার্ব সম্পর্কে কিছুটা বলেছি, যে ভার্বের সঠিক রূপ, সঠিক রূপ কি, যেমন বি ভার্বটা আছে এখানে, নাজমুল আ স্টুডেন্ট অফ ক্লাস 11, নাজমুল হচ্ছে একাদশ শ্রেণীর একটা ছাত্র। এই যে বি ভার্বটা আছে, এই বি ভার্বের কিন্তু বিভিন্ন রূপ আছে। যেমন যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে হবে এম, ইজ, আর, যদি পাস্ট ফর্ম হয় তাহলে হবে ওয়াজ,
ওয়ার। যদি ফিউচার ফর্ম হয় তাহলে উইল বি বা শেল বি হবে। এরকম অনেক ব্যাপার আছে। কখন এটা আইএনজি যুক্ত হতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। দিস ইজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। এবং এটা প্রকাশভঙ্গির উপরে এই ভার্বের ফর্মটা চেঞ্জ হয়, এবং আমরা যদি সঠিক চেঞ্জ করতে পারি তাহলে উইল গেট দ্য নম্বর, উইল গেট দ্য মার্কস, রাইট? সো Nazmul be a student of class 11. He go to school every day. এখানে কলেজ দিলে বেটার হবে, যেহেতু 11 তাহলে আমরা কলেজ দিতে পারি। অলরাইট, যে হি গো একটা ভার্ব আছে, সে গো ভার্বটা কি ফর্মে দিলে পরে, কোন সঠিক রূপ দিলে পরে এটা কারেক্ট অর্থ প্রকাশ করবে এই সেন্টেন্সটি, এই অংশটুকু। হি গো টু কলেজ এভরিডে। নেক্সট সেন্টেন্স কি আছে? হি নেভার কোয়ারেল অর্থাৎ ঝগড়া করা। উইথ আদার্স, আমরা প্রিপোজিশন আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, এই যে উইথ, সাথে, কাদের সাথে? অন্যদের সাথে। উইথ আদার্স, উইথ মি, উইথ ইউ, উইথ অ্যানাদার স্টুডেন্ট, রাইট? অন্য ছাত্রের সাথে সে নেভার কোয়ারেল মানে ঝগড়া করে না, এরকম। তাহলে কোয়ারেল ভার্বটাকে কি ফরম্যাটে দিলে পরে কারেক্ট হবে? নাম্বার সি, অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রী। নাম্বার ডি, লাইক হিম, লাইকটা কিভাবে দিলে পরে কারেক্ট হবে? এখন আমরা এই গল্পটা বলছি, যারা এনথুজিয়াস্টিক স্টুডেন্ট আছো, কিন স্টুডেন্ট আছো, ভেরি মাচ প্রমিজিং, তারা কিন্তু ইচ্ছে করলে আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি। এ অ্যান্সার কি হবে, বি অ্যান্সার কি হবে, সি অ্যান্সার কি হবে, হ্যাঁ, ডি কি হবে, ই কি হবে, এফ কি হবে, এখানে এইচ পর্যন্ত আছে আপাতত, জি, এইচ। আমরা চাইলে অ্যান্সারটা লিখতে পারি। তবে অ্যান্সারটা কেন হচ্ছে সেটা জানাও কিন্তু জরুরি। অলরাইট, সেটা আমরা আলোচনা করব আজকে। আর এটা শেখার মাধ্যমে আমরা যাতে অন্য চ্যাপ্টারে এবং লেখালেখির মধ্যে সঠিক ফর্ম আমরা ভার্বের ব্যবহার করতে পারি নিজে থেকে, এবং প্রশ্নটা যে এরকম হবে, কিন্তু এটাই তো আসবে না, নতুন একটা প্রশ্ন আসে, আমরা জানি যে বই থেকে আসে না। সেই ক্ষেত্রে যদি আমরা ইফ উই নো ক্লিয়ারলি, পারফেক্টলি, উইল বি এবল টু অ্যান্সার নিউ কোশ্চেন্স, এনি কোশ্চেন্স, নতুন প্রশ্ন, যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতে পারবো। আমরা গল্পটা শেষ করব যে হিজ টিচার্স, তারপর কি আছে? হিজ টিচার্স বি, আবারও বিবার আসছে ই নাম্বার, অলসো ফান্ড অফ হিম। এখানে ফান্ড অফ একটা, আমরা যেহেতু প্রিভিয়াস ক্লাসে প্রিপোজিশন পড়াচ্ছিলাম এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়িয়েছিলাম, যে ফান্ড অফ পছন্দ করা, ফান্ড অফ অর্থ কি? পছন্দ করা। তার মানে কি? এটাকে বলে ফন্ডের সাথে অফ আসছে, এটা ভার্ব। এখানে অবশ্য অ্যাডজেক্টিভও বলতে পারি আমরা, অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয়েছে। অফ মানে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং নাউনের পরে যদি নির্দিষ্ট প্রিপোজিশন বসে, অ্যাডজেক্টিভের পরে নির্দিষ্ট প্রিপোজিশন, ভার্বের পরে নির্দিষ্ট প্রিপোজিশন এবং নাউনের পরে নির্দিষ্ট প্রিপোজিশন বসে তাকে নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তাহলে তাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফন্ড অফ মানে কি? পছন্দ করা। ফন্ড অফ অর্থ কি? হিম, তাকে পছন্দ করে। দে ড্যাশ হোপ দ্যাট, হোপ মানে কি? আশা করা। নাজমুল উইল, জি নাম্বার আছে, আবারও বি, আ গ্রেট ম্যান ইন ফিউচার, ভবিষ্যতে সে একজন বড় একজন ব্যক্তিত্ব হবে। দে, এইচ নাম্বার আছে, উইশ, আরটি ভার্ব আছে কি? উইশ। তো উইশটা কি হবে? যে উইশের জায়গায় আমরা কি লিখব? উইশ হিম অল সাকসেস ইন লাইফ। তাহলে তারা তাকে উইশ করে তার জীবনের সফলতার জন্য। তাহলে নাজমুলের একটা গল্প আছে যে নাজমুল বি আ স্টুডেন্ট অফ ক্লাস 11, এইভাবে শুরু হয়েছে যে নাজমুল হচ্ছে 11 বা একাদশ শ্রেণীর একজন ছাত্র, সে নিয়মিত কলেজে যায়, এরকম কথাটা বলেছে। গো ভার্বটি কেমন হবে? হি নেভার কোয়ারেল, ঝগড়া করে না উইথ আদার্স। এবং এরপরে আরেকটা ভার্ব আছে যে সকল ছাত্রছাত্রী তাকে পছন্দ করে, লাইক ভার্বটা কেমন হবে? আর তার শিক্ষকেরা তাকে খুব ভালোবাসে, পছন্দ করে। আচ্ছা, তারপর দে হোপ মানে টিচাররা আশা করেন, হোপ দ্যাট, এই হোপটা কেমন হবে? নাজমুল উইল, এই ভিটা কেমন হবে? এ গ্রেট ম্যান ইন ফিউচার, ভবিষ্যতে একজন খুব ভালো একজন ব্যক্তিতে পরিণত হবে, মহান ব্যক্তিতে পরিণত হবে, সফল ব্যক্তিতে পরিণত হবে। দে উইশ হিম, তারা তাকে দোয়া করে অল সাকসেস ইন লাইফ মানে তার জীবনের সফলতার জন্য। তাহলে এই যে বিষয়টা আছে, এই বিষয়ের এখানে 8টি কোশ্চেন আছে। তো রাইট ফর্ম ভার্বস কি হবে সেটা আমরা লিখে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আমাদের আরেকটি বোর্ড আছে, এখানে আমরা
নিয়মগুলো বোঝানোর চেষ্টা করব। তো আমরা প্রথম উত্তরটা কি হবে সেটা আমি জানতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন প্রথম ছিল, একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন ছিল, যে রাইট ফর্ম অফ ভার্বসটা কি আমরা একটু আগে বলেছি যে ভার্বের সঠিক রূপ, অর্থাৎ ভার্ব কিন্তু রূপ চেঞ্জ করে। কেমন? যেমন আমি ইংরেজি পড়াই, তাহলে তখন কি হবে? আই টিচ ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজি পড়াই। এখানে টিচ ভার্বটি টিচই হবে, মানে টিচই হবে। যদি আর কখন পড়াই, আর যেহেতু আমি একজন ইংলিশ টিচার, তাহলে আমি সবসময় পড়াই। আমি একটা শব্দ দিতে পারি, যেমন জেনারেলি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস। হ্যাঁ, তাহলে এটা না দিলেও হবে যদি আমরা এটা দেই যে ইউজুয়ালি, জেনারেলি ইত্যাদি, এভরিডে, অফেন, হ্যাঁ, ডেইলি, তাহলে টিচই হবে। টিচের রূপটা টিচই হবে। কিন্তু আমি সেই কথাটাই বলতে যাচ্ছি যে টিচ আর টিচ থাকবে না কখন। ফর এক্সাম্পল, আমি আই দিলাম, টিচও দিলাম, ইংলিশও দিলাম, কিন্তু এখানে সেন্টেন্সটাতে আমি ইউজুয়ালি, জেনারেলি, এভরিডে বা কোনো কিছু ছাড়া এটা না দিয়ে আমি নাও দিলাম। যেমন এখন আমি কি করছি? এখন আমি ইংরেজি, তাহলে এখন কথাটা যদি আসে এই সেন্টেন্সটিতে, সেম সেন্টেন্সটিতে, তাহলে কি টিচই থাকবে নাকি চেঞ্জ হবে? ইটস এ কোয়েশ্চেন। নিশ্চয়ই চেঞ্জ হবে। তো চেঞ্জ হয়ে কি হবে আমি বলে দিচ্ছি। ইউ ক্যান অলসো রাইট ইট ইন দ্য কমেন্ট বক্স যে হোয়াট উইল বি দ্য চেঞ্জিং ফর্ম অফ ভার্ব, আই মিন রাইট ফর্ম অফ ভার্ব। সেখানে হবে আই, যেহেতু আছে এম ইজ আর এর মধ্য থেকে আই এর সাথে হবে এম, আর টিচ ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়ে হবে টিচিং। কি হবে? টিচিং। মানে অ্যান্সারটা হবে কি এম টিচিং। আই টিচ ইংলিশ নাও না হয়ে হবে আই অ্যাম টিচিং ইংলিশ নাও। আই অ্যাম টিচিং ইংলিশ নাও। এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স যদি বলি আমরা, কারণ কি, কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কারণ এখানে সাবজেক্টের পরে এম, ইজ অথবা আর, এই তিনটা থেকে যে কোনো একটা প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস ডট ডট আছে। এই ফরম্যাটটাকে আমরা কি বলি? প্রেজেন্ট, ক্যামেরাটা যাতে দেখতে পারে, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটু জুম আউট করে যাতে ছাত্ররা দেখতে পারে লেখাটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি আইএনজি, মানে মূল ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন হচ্ছে? নাও, এছাড়া অনেক কিছু হতে পারে, যেমন অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। ওকে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। নাউডেজ, মানে আমি কি, বর্তমানে আমি কি করছি? ইংরেজি পড়াচ্ছি। আই এম টিচিং ইংলিশ নাও, আই এম টিচিং ইংলিশ নাও। কিন্তু আমি আই টিচ ইংলিশ কিন্তু চেঞ্জ হয়ে যাবে কখন? ফর এক্সাম্পল, আই টিচ ইংলিশ ইয়েস্টারডে আছে, এখানে গতকাল শব্দটি আছে। ওকে, ইয়েস্টারডে, রাইট। এই পুরো সেন্টেন্সটি এরকম আছে। আই টিচ এখানে গ্যাপে আছে। ওকে, আই টিচ ইংলিশ, প্রথম সেন্টেন্সটি ছিল টিচ, দ্বিতীয় সেন্টেন্সটিতে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, নাও এ ডেজ এর সাথে কি হলো? এম টিচিং। এখন আবার ইয়েস্টারডে দিলাম, যে গতকাল শব্দটি নিয়ে আসলাম, আই টিচ ইংলিশ। তাহলে এখানে কি হবে? হ্যাঁ, আমি এটাও বলে দিচ্ছি যে টিচটা এখানে টট হবে, TAUGHT, টট। আই টট ইংলিশ ইয়েস্টারডে। টিচের পাস্ট ফর্ম হবে, টিচের B2 ফর্ম বলে, B1, B2, V3। আই মিন প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যদি স্ট্রাকচার দিয়ে বোঝাই এটা, তাহলে হবে সাবজেক্ট প্লাস V2
প্লাস ডট ডট ডট, সাবজেক্ট প্লাস B2 প্লাস ডট ডট ডট। আই টিচ ইংলিশ, B2 মানে ভার্বের পাস্ট ফর্ম, সংক্ষিপ্তভাবে B2 বলা যায়, যে আই টট ইংলিশ ইয়েস্টারডে, লাস্ট নাইট, গতকাল আমি অনলাইনে ক্লাস নিয়েছি স্পোকেন ইংলিশের উপরে, দেওয়ান ICT অ্যান্ড বাংলা নিউজ 24 মিডিয়া যৌথ প্রয়াস, যে একটা সারা দেশব্যাপী মানুষ ঘরে বসে প্যান্ডামিক ইংলিশ শিখতে পারছে। তো গতকাল আমি রাতে যদি বলি লাস্ট নাইট, ইয়েস্টারডে হতে পারে, লাস্ট নাইট হতে পারে, 7 days ago হতে পারে, ইন 2012, অতীতের যদি চিহ্ন থাকে, দিস ইজ কল্ড পাস্ট রেফারেন্স, যদি অতীতের চিহ্ন থাকে তাহলে এটা ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, মানে একটি শব্দ হতে পারে, সেই শব্দটা অতীতের চিহ্ন প্রকাশ করতে পারে। লাস্ট নাইট এটা একটা ফ্রেজ বলতে পারি আমরা, যেমন 3 days ago, 3 days ago, তাহলে কয়টা শব্দ হচ্ছে এখানে? 3 একটা শব্দ, ডেজ একটা শব্দ, এগো একটা শব্দ, তিনটা মিলে হচ্ছে একটা ফ্রেজ, একটা পুরো সেন্টেন্স হতে পারে, সেটা একটা ক্লজ। সেগুলো যদি অতীতের চিহ্ন প্রকাশ করে তাহলে আমরা অতীতের চিহ্ন সূচক ফরম্যাট বা ফর্ম, রাইট ফর্ম অফ ভার্বস আমরা লিখবো। যেমন টিচার পাস্ট ফর্ম হচ্ছে কি টট, আই টট ইংলিশ ইয়েস্টারডে, আই টট ইংলিশ ইয়েস্টারডে, লাস্ট নাইট, 3 days ago, রাইট। দিস ইজ কল্ড রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস। তো সেক্ষেত্রে আমি ক্যামেরাটা, যে এইখানে আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম, অনেকে হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করছি, মেবি আই থিঙ্ক যারা আছি, যে নাজমুলের একটা গল্প ছিল রাইট ফর্ম অফ ভার্বসের, ওকে। সেই নাজমুলের গল্পটিতে 8টি গ্যাপ ছিল, 8টি ভার্ব ছিল। A নাম্বারে ছিল বি, আর B নাম্বারে ছিল গো, C নাম্বারে ছিল কোয়াডল, D নাম্বারে ছিল লাইক। তো সেইগুলোর সঠিক উত্তর যদি আমরা কমেন্ট বক্সে লিখে থাকি তাহলে পরে আমরা বুঝবো যে হ্যাঁ, উই আর এনজয়িং দ্য ক্লাস। তো কমেন্ট কি আছে একটু? হ্যাঁ, থ্যাংক ইউ। একটু আমি আসলে দর্শকদেরকে নিয়ে আসা দরকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসলেই দর্শকটা হচ্ছে বড় প্রাণ। কিছু কিছু কমেন্ট হয়তো সবগুলো তো আমাদের পেজে হয়তো আসছে না, অনেক গ্রুপে এটা শেয়ার হয়েছে নিশ্চয়ই। থ্যাংক ইউ যারা শেয়ার করেছেন বা শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড ইজ ওকে লেখা আছে, ক্রিকেট প্রেমী মোহাম্মদ সাগর, থ্যাংক ইউ সো মাচ। নাজবুল হাসান জিশান লিখেছো, গ্রেট প্রেজেন্টেশন, থ্যাংকস স্যার, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান জিশান, এ ফর্মার স্টুডেন্ট অফ নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ, ইউ আর মোস্ট ওয়েলকাম। You know English a lot, you are expert in English, it's our pride actually, we feel proud of you. Cricket Premi Mohammad Sagar, a very enthusiastic student of Nishchantapur Degree College, এবং তুমি শেয়ার করেছো, শেয়ারার লেখা আছে, এই শেয়ার করার জন্য এবং উত্তর দেওয়ার জন্য তুমি 8টি উত্তর দিয়েছো। মেবি 8টি হতে হয়েছে বা হয়নি, বাট তুমি যে 8টি উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সামিয়া সুলতানা আইরিন সেকেন্ড অ্যান্সারটাও লিখেছে, গোজ, থ্যাংক ইউ সো মাচ সামিয়া সুলতানা আইরিন। তোমার নিচের আইডিতে ও কয়েকটি গ্রুপে শেয়ার করে দাও, তাহলে কিন্তু আমরা ক্লাসটি আরো অনেক লোক এনজয় করতে পারবো, কিছু শিখতে পারবো। এই অনলাইন ক্লাস তো আসলে অনেক ভালো হয়েছে, যেহেতু আমাদের প্রবলেম আছে। যদি আমাদের প্রবলেম থাকে, যেমন প্যান্ডামিক সিচুয়েশন, আমরা অবশ্যই একটা সমস্যায় আছি, সারা দেশ সারা বিশ্ব সমস্যায় আছে, আমরা বিকল্প পদ্ধতিতে এটা কিছুটা আশার আলো দেওয়ার চেষ্টা করছি। সেকেন্ড অ্যান্সারটা কিন্তু আমি বলে দিলাম তাহলে, যে হি গোজ টু কলেজ এভরিডে। একটু আগে আমি রুলস পড়েছিলাম, যদি ক্যামেরাটা একটু মুভ হয়, যে আই টিচ ইংলিশ ইউজুয়ালি জেনারেলি এভরিডে, মানে এরকম আরো আছে, এগুলো যদি থাকে ডেইলি। তবে আই থাকাতে টিচ হয়েছে, কিন্তু হি হলে কিন্তু টিচেস হবে। যেমন আই টিচ ইংলিশ, কিন্তু হি কি হবে? অফকোর্স হি টিচেস ইংলিশ, হি টিচেস ইংলিশ। যেমন আই গো, কিন্তু হি হলে কি হবে? হি গোজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে, হি গোজ টু কলেজ এভরিডে। তাহলে প্রথমটা কি হবে সেটা কিন্তু অনেকে লিখেছে, থার্ড লিখেছে সামিয়া সুলতান আইরিন, কোয়ারেলস। থার্ড, হি নেভার কোয়ারেলস। ইয়েস, এই সূত্রটাই কিন্তু কাজে লাগছে, যে আই টিচ ইংলিশ ইউজুয়ালি জেনারেলি এভরিডে, তাহলে যখন হি হবে তাহলে হি টিচেস, তার মানে এই টিচেস এখানে হবে কি? কোয়ারেলস। হি নেভার কোয়ারেলস উইথ আদার্স, সে অন্যদের সাথে কখনো ঝগড়া করে না, বিবাদ করে না। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থার্ড, আর ডি রিন্টু লিখেছে, আমার মনে হয় অনেকে পরে জয়েন করেছে, সে কারণে এখন উত্তরগুলো লিখতেছে। তো আমরা একটু সময় দেবো এই উত্তরগুলো লেখার জন্য, এবং সাগর যে সবগুলো লিখেছে আমরা ফাইনালি দেখবো সেগুলো হয়েছে কিনা, আমি আর একটু সময় দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ।
তো আমি একটু প্রথমে একটা কোশ্চেন করেছিলাম, ওইটা ডিফিকাল্ট ছিল। তবে আজকের ক্লাসে আমি রাইট ফর্ম ভার্ব সম্পর্কে অনেকক্ষণ বলেছি, এখন একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে বলে দিই, তাহলে আমার প্রথম প্রশ্নটির উত্তর হয়তো কেউ দিতে পারবে, যেহেতু এখনো আসেনি। যে রাইট ফর্ম ভার্ব তো আমরা বললাম যে ভার্বগুলো কিসের কারণে চেঞ্জ করে, মানে সিচুয়েশনটা কেমন প্রকাশ করছে। যেমন এখন কিন্তু আমি পড়াচ্ছি, এই মুহূর্তে আমি পড়াচ্ছি। সো আই অ্যাম, প্লিজ ইউ ডু দিস ওয়ার্ক, আই অ্যাম টিচিং ইংলিশ নাও, আই অ্যাম টিচিং ইংলিশ নাও, হিয়ার আই অ্যাম টিচিং ইংলিশ নাও, মুভ ইট হিয়ার প্লিজ, look at me, you have to move it when I teach here, okay, please help me, thank you so much Shivli for your cooperation. I teach English now, okay, I am teaching English now. এই যে নাও থাকার কারণে টিচটা কি হয়ে গেল, টিচিং হয়ে গেল। এটাকে বলছি আমরা কি রাইট ফর্ম অফ। এখন একটা প্রশ্ন জাগে যে হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেই কথাটা জানলেই তো আমরা পার্থক্যটা এবং মিলটা অমিলটা বুঝতে পারবো। সেখানেও কিন্তু ভার্বের কি হয়, পরিবর্তন হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও কিন্তু ভার্বের, আমি একটু বুঝিয়ে দিই। যেমন আই টিচ ইংলিশ, এখানে কিন্তু এটাই আছে, কিন্তু যদি আমি সাবজেক্টটা চেঞ্জ করি, যেমন আই এর জায়গায় যদি আমি হি দেই, একটু নিচে আমি লিখছি, কষ্ট হবে বুঝতে, হি লেখা আছে, হি টিচ ইংলিশ, তাহলে আই এর কারণে হয়েছে টিচ, কিন্তু হি এর কারণে কি টিচই হবে নাকি চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে, টিচেস হবে, এস বাই এস, ইএস যুক্ত হলো এখানে, হি টিচেস ইংলিশ। এই যে সাবজেক্টের কারণে, যে আই এর কারণে টিচ, হি এর কারণে যে টিচেস হলো, বা আই এখানে কি আছে, এম টিচিং ইংলিশ নাও। তো যদি আমরা একটু মুছে দিই, হ্যাঁ, আশা করছি বুঝতে সমস্যা হবে না, একটু উপরে নিয়ে যাই। এখানে এই সেন্টেন্সটি যদি আমরা হি টিচ ইংলিশ নাও, সেই নাওই কিন্তু আছে, সেই অ্যাট দিস মোমেন্টই আছে, কিন্তু সাবজেক্টটি শুধু চেঞ্জ হয়েছে। যে প্রথম ওইখানে সাবজেক্ট ছিল কি, আই টিচ ইংলিশ নাও অ্যাট দিস মোমেন্ট, তখন হয়েছিল এম টিচিং, সেই কন্টিনিউয়াস টেন্সই হয়েছে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি আইএনজি। যখন আমি সাবজেক্টটা চেঞ্জ করলাম, তখন কিন্তু আলটিমেটলি একটু চেঞ্জ হবে, যে হি ইজ টিচিং ইংলিশ নাও, হি ইজ টিচিং ইংলিশ নাও, হি ইজ টিচিং ইংলিশ নাও। তাহলে হি এর কারণটাই কিন্তু ইজ আসছে, আর ইজ টিচিং মানে এই যে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি আসছে, এটা কেন আসছে? এটা আসছে হলো নাও থাকার কারণে, এট দিস মোমেন্ট থাকার কারণে। তাহলে এখানে কয়টা ঘটনা ঘটছে? এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটছে। একটা ঘটছে হলো রাইট ফর্ম অফ ভার্ব, আর একটা ঘটেছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক, অর্থাৎ আই থাকলে এম, হি থাকলে ইজ। কিন্তু এই যে টিচ, এম টিচিং বা ইজ টিচিং হলো, এটার কারণটা কি, নাও থাকার কারণে। কি থাকার কারণে? নাও থাকার কারণে। এটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে কিন্তু মিল আছে, দুটেই কিন্তু ভার্বকে কি করে, রূপের সঠিক রূপ আনার চেষ্টা করে, কিন্তু কাছাকাছি একটু বুঝতে হবে ডিপলি, যে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে শুধু কথাবার্তা সেখানে। আর রাইট ফর্ম ভার্বস আসলে সাবজেক্ট ভার্বও থাকবে, পাশাপাশি অন্যান্য কিছু শব্দ, অন্যান্য কিছু সিচুয়েশন নিয়েও চিন্তা করতে হবে। আমি আরেকটু এখানে চলে আসি ক্যামেরাটা, তাহলে আমরা রাইট ফর্ম ভার্বসটা আরেকটু ভালো বুঝতে পারবো। যে নাজমুল, এই নাম্বারটা হবে ইজ। অনেকে অ্যান্সার দিয়েছি, আমি একটু পরে আবার কমেন্টগুলো পড়ে শোনার চেষ্টা করবো। যে যেখান থেকে দেখছি, দেশ বিদেশ বা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন কলেজ থেকে, তো সে আমরা কোন জায়গা থেকে দেখছি নাম লিখে এবং সেই জায়গার নাম লিখে এবং কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কমেন্টগুলো পড়ে শোনাবো, তারপর ক্লাসটা কি হবে, লাইভলি হবে, মোর ইন্টারেক্টিভ হবে, অ্যান্ড ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ, ফর এভরিবডি। অলরাইট, তো আমরা ইজ হবে অ্যান্সারটা। নাজমুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11। এখন আমি একটু আগে যে কথাটা পড়ালাম, যে গত বছর সে মনে করো যে এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছে, হ্যাঁ, গত বছর সে 11 ক্লাসের স্টুডেন্ট ছিল, এবছর সে 12 ক্লাসে চলে গেছে ধরি, তখন কিন্তু নাজমুল শব্দটি ঠিকই আছে, সাবজেক্ট কিন্তু ঠিকই আছে,
যে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক এটা কিন্তু ঠিকই আছে, কিন্তু লাস্ট ইয়ার নামক একটা শব্দ আসার কারণে কিন্তু সিচুয়েশন কি প্রেজেন্ট পাস্ট ফিউচার অথবা সেটা কি কন্টিনিউয়াস হবে নাকি পারফেক্ট হবে, মানে এই যে রূপের পরিবর্তন, আর এই ভার্বের বা ক্রিয়ার রূপের পরিবর্তনকে টেন্স বলে, যেটা অনেকে টেন্সড হয়ে যায়, মানে টেনশন হয়ে যায়। টেন্স বুঝি না, ইংলিশ কঠিন লাগে, সমস্যা মনে হয়, এটসেট্রা এটসেট্রা। বাট টেক ইট ইজিলি অ্যান্ড ইফ ইউ ডু দ্য ওয়ার্ক কন্টিনিউয়াসলি, ডেইলি, রেগুলারলি অ্যান্ড কনফিডেন্টলি, অফকোর্স অল দ্য প্রবলেমস উইল বি সলভড। সব ধরনের সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে, রাইট? ওকে, তাহলে নাজমুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11 কিন্তু ওয়াজ হয়ে যাবে। এখন আমি ইজ না লিখে কখন ওয়াজ লিখবো? যেহেতু আমি কি লিখেছি, লাস্ট ইয়ার লিখেছি। কি লিখেছি? লাস্ট ইয়ার। এই যে ওয়াজটা লিখলাম, কেন লিখলাম? যদি আমি লাস্ট ইয়ার, এটার সাথে এটা সম্পর্ক, যে লাস্ট ইয়ার লিখে তাহলে সেটা ওয়াজ হবে। এই যে লাস্ট ইয়ারের কারণে যে ভার্বের রূপের পরিবর্তন ইজ থেকে ওয়াজ গেল, এই বিষয়টাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস। আমরা বইপত্রে পড়ি, টিচার পড়ায়, বিভিন্নভাবে পড়ি। আমি জানি না, আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি বুঝি নাই। স্যার বলছেন, না বুঝে বলছি জি স্যার, বুঝছি স্যার, ইয়েস স্যার, ভেরি গুড স্যার, আর কিছু বোঝার আছে? নাই স্যার। আসলে বুঝতে চেষ্টা করতে হবে। আর আমি সবসময় খুব খুশি হই যদি আমরা যে বিষয়ে আলোচনা করি সেই বিষয়ে যদি কোনো ইন্টারেস্টিং কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা আসার অর্থ হলো সেই ছাত্রটি বা সেই ছাত্রীটি বা সেই স্টুডেন্টটি, সেই লার্নারটি মনোযোগ দিয়ে শুনেছে, এটুক শিখেছে, আরো ভালো শিখতে সে চায়, সেই কারণে সেই কোশ্চেনটি করেছে। এবং আমি টিচার হিসেবে যদি এই প্রশ্নটা পাই এবং এই প্রশ্নটা আরো একটু বুঝিয়ে দিতে পারি, তাহলে আমার মাঝে একটা কিন্তু স্যাটিসফ্যাকশন আসে যে ইয়েস, আমি একটা ভালো কাজ করতে চেষ্টা করেছি। সো নির্দ্বিধায়, উইদাউট এনি হেজিটেশন, ইউ ক্যান রাইট ইউর কোয়েশ্চেন, এনি প্রবলেম। স্পেশালি আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কথাগুলো বলছি। এটা হলে আবার এই প্রসঙ্গ হলে বুঝতে কি হবে, সুবিধা হবে, বুঝাইতেও কি হবে, সুবিধা হবে। অন্য প্রশ্ন করতে পারি, হয়তো বা সময় পেলে আমরা সেটারও অ্যান্সার করার চেষ্টা করব, বাট রিলেটেড হলে কি হবে, ক্লাসটাকে ভেরি এনজয়েবল, ভেরি ফ্রুটফুল, ভেরি ইফেক্টিভ, ভেরি পাওয়ারফুল মনে হবে। অলরাইট, থ্যাংক ইউ। তো আমরা আরেকটা কথা বলেছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি বলি আই বা উই, দে, তখন কিন্তু এটা ইজ না হয়ে আর হবে, বা পাস্ট টেন্সে গেলে লাস্ট ইয়ার হলে ওয়াজ বা ওয়্যার হবে। যেমন নাজমুল ওয়াজ আ স্টুডেন্ট অফ ক্লাস 11 লাস্ট ইয়ার, যে গত বছর নাজমুল ছিল, ওয়াজ হবে। আবার যদি এটা প্লুরাল হয় সাবজেক্টটা বা অন্য কিছু হয়, তাহলে আবার ওয়্যারও হতে পারে। যেমন দে, অনেকগুলো স্টুডেন্ট, দে ওয়্যার স্টুডেন্টস অফ ক্লাস 11 লাস্ট ইয়ার, তারা গত বছর একাদশ শ্রেণীর ছাত্র ছিল, এবছর তারা দ্বাদশ শ্রেণীর ছাত্র হয়েছে, রাইট? তো নেক্সট কোশ্চেনটা তো উত্তর, নামটা ভুলে গেছি, আমরা কমেন্ট করেছিলাম, হি গো টু কলেজ এভরিডে। এভরিডে থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্ব হবে অথবা ভার্বের সাথে এস বা ইয়েস হবে, আর বি ভার্ব হলে এম ইজ আর হবে, হ্যাভ ভার্ব হলে হ্যাভ বা হ্যাজ হবে, রাইট? সেগুলো সব কিন্তু প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্মের আবার ভার্বের সাথে একটা অতিরিক্ত বিষয় আছে যে এস বা ইয়েস হওয়ার ব্যাপারটা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, এটা একটু জানতে হবে। যেমন এই ক্ষেত্রে আসছে গোজ, একটু লেখাটা বুঝতে কষ্ট হতে পারে, নিচে জায়গা, আমরা এই বোর্ডটা মুছে ফেলবো একটু পরে, সময় কম, কিন্তু আমাদের অনেক কিছু বোঝাতে হয়। গোজ, যে হি গোজ টু কলেজ এভরিডে, সে প্রতিদিন কলেজে যায়। যদি বলতাম যে গতকাল, একটু আগে আমি ওটা বুঝিয়ে এসেছিলাম, তাহলে ওয়েন্ট হবে, গো এর পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট। গো না হয়ে কি হবে? ওয়েন্ট। সে গতকাল স্কুলে কলেজে গিয়েছিল, তাহলে হি ওয়েন্ট, হি এখন যাচ্ছে, এখন সে মানে নাজমুল এখন বই নিয়ে বা ব্যাগ নিয়ে সে কলেজে যাচ্ছে। নাও আমি এই প্রশ্নটা একটু করে দেই, এই অ্যান্সারটা সবাই, তাহলে আমি বুঝবো যে অনেকেই আমরা মনোযোগ সহকারে এই প্রোগ্রামটি, ক্লাসটি আমরা দেখছি। নাজমুল গো টু কলেজ নাও। আমি একটু আগে এখানে এই বোর্ডে লেখা আছে, আমি এইমাত্র বা কিছুক্ষণ আগে আমি এটা বুঝিয়েছি। নাজমুল গো টু কলেজ নাও, তাহলে সেই ক্ষেত্রে এগুলো আমি মুছে ফেলি। এই গোটা কি হবে? একটু আগে কিন্তু গোজ হয়েছে, আমি এই বিষয়গুলো আজকে আলোচনা করেছি যে গো কি হয়েছিল, অ্যান্সারটা
goes, কিন্তু যদি আমি নাও দেই যে নাজমুল go to college now, তাহলে এই যে রাইট ফর্ম অফ ভার্বের রূপের কি পরিবর্তন ঘটালে এই গো কে কি আকারে লিখলে পরে এই সেন্টেন্সটি মিনিংফুল হবে, মনের ভাব সঠিকভাবে প্রকাশ করবে এবং আমরাও রাইট ফর্ম অফ ভার্বস পারবো, মনের ভাব প্রকাশ করতে পারবো, গ্রামার পারবো, রাইটিংসে আমরা সুন্দর করে সঠিক সেন্টেন্স লিখতে পারবো। এটি তো আমাদের গোল বা লক্ষ্য, উদ্দেশ্য, যে উইল লার্ন ইংলিশ অ্যান্ড উইল বি এবল টু গেট দ্য নম্বর মার্কস ইন দ্য গ্রামার সেকশন অ্যান্ড ইন দ্য কম্পোজিশন আর রাইটিং সেকশন। দুইটা সেকশন আছে, সেই সেকশনে আমরা দুই সেকশনে আমরা ভালো করব। আচ্ছা, এই উত্তরটা আমি একটু পরে নেব। যারা জয়েন আছি আমরা, নাজমুল গো টু কলেজ নাও, এই যে নাজমুল গো টু কলেজ নাও, এই উত্তরটা মানে না এইভাবে অনেকে আবার বুঝতে সমস্যা হতে পারে, অনেক প্রশ্ন চলে আসছে, তাহলে এই উত্তরটা এইভাবে লিখলে ভালো হবে। আগে বা পরে একটু নাজমুল লিখে ফেললে, হ্যাঁ, আর একটু সবটা যদি না লিখতে পারি নাও, তখন মাঝে অ্যান্সারটা একটু লিখে দিলাম যে এখানে কি হবে গোয়ের ফরম্যাটটা, কারণ এখানে তো ABCD আছে আর এটা ABCD নাই, এটা নাজমুল লিখে আমরা গোটা কি ফরম্যাট হবে সেই অ্যান্সারটা একটু দ্রুত আমরা লিখে দেই। আর এখানে আমরা সি নাম্বার কি আছে, কোয়ারেল, আমি দেখেছি যে একটু আগে আমি পড়েছিলাম, উত্তর আসছিল এবং সঠিক হয়েছিল কোয়ারেলস। এস কেন যুক্ত হয়েছে, ওই গোজের মতো, হি কোয়ারেলস, কিন্তু হি নেভার আছে, কিন্তু নেভার মানে কি কখনো না, তাহলে কি ঝগড়া করে, এখানে মনে হচ্ছে করে, যে নেভার থাকার কারণে করে কখনই করে না, উইথ আদার্স, অন্যদের সাথে, উইথ একটা প্রিপোজিশন, আমরা প্রিপোজিশন নিয়ে প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। অল দ্য স্টুডেন্টস লাইক হিম ভেরি মাচ। এখন আমরা নাম্বার ডি নিয়ে আলোচনা করব। ডি এর উত্তরটা কি হবে, একটু গ্যাপ করে দেই, অনেকের বুঝতে তো কষ্ট হয়, একটু বড় করে লিখি, ডি, তারপর ই, এখানে দুইটা থাকলো, আচ্ছা, তারপর এখানে বড় করে এফ, জি, আর এখানে বড় করে এইচ। তো ডি উত্তরটা কি হবে, যে অল দ্য স্টুডেন্টস লাইক হিম ভেরি মাচ। হ্যাঁ, অনেক উত্তর হয়তো বা এসেছে, লাইক অল দ্য স্টুডেন্টস, অল দ্য স্টুডেন্টসটা কি, অল দ্য স্টুডেন্টস কি একজন, নাজমুল কিন্তু একজন ছিল, থার্ড পারসন, আমি, আমরা, তুমি, তোমরা, আই, উই, ইউ, এই চারটা ছাড়া বাকি যেগুলো আছে, আমার শার্ট, আমার এটা কি ডাস্টার, এটা আমার কি ঘড়ি, হ্যাঁ, আমার কি চুল, মাই হেয়ার, আমি কিন্তু আছি সাথে, কিন্তু আমি যখন মাই হেয়ার বলবো দ্যাট উইল বি থার্ড পারসন, নট ফার্স্ট পারসন, অলরাইট। মানে আমি, আই শব্দটি, উই শব্দটি, ইউ এবং ইউ শব্দটি, এই চারটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সিঙ্গুলার এবং প্লুরাল, আমি, আমরা, তুমি, তোমরা, বাকিগুলো সব থার্ড পারসন। যেমন নাজমুল কিন্তু থার্ড পারসন, আমার নামটা আলামিন পারভেজ, আমি কিন্তু যখন আমি আই না বলে আলামিন পারভেজ বলবো, দ্যাট উইল বি থার্ড পারসন, নট ফার্স্ট পারসন, ওকে। এন্ড ওয়ান যদি হয় তাহলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল, রাইট। নাজমুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, অল দ্য স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রীরা, ক্লাসে নাজমুলের সকল ছাত্রছাত্রীরা, তাহলে থার্ড পারসন প্লুরাল, তাহলে কি লাইকস হবে নাকি লাইক হবে, একটু সহজ করে দিলাম, ডি নাম্বার অ্যান্সার। অনেকে হয়তো উত্তর লিখেছো, আমি সবগুলো একসাথে পড়তে চাই নাকি তুই একটা পড়ে দেবো। আচ্ছা, লাইকটা কি হবে, লাইক হবে, ওকে, লাইক মানে সকল ছাত্রছাত্রী লাইক হিম ভেরি মাচ। অনেকে হয়তো ভয় অ্যান্সার লিখছে না, আমি যদি লাইক লিখি যদি ভুল হয়ে যায়, ইউ ক্যান মেক মিস্টেক, উই উইল লার্ন থ্রু মিস্টেকস, এটা আমরা সবাই জানি, বাট মানার চেষ্টা করি না। কিছু যদি করতে চাই, শিখতে চাই, তাহলে ভুল করতে হবে, মানে করতে হবে, হতে পারে সেটা আমি তো ইচ্ছে করে ভুল করিনি, আমি চেষ্টা করে ভুল করেছি, চেষ্টা করতে গিয়ে ভুল করেছি। দিস ইজ এ প্রসেস অফ লার্নিং, এটা কিন্তু শেখার একটা প্রক্রিয়া। সুতরাং আমরা ভুল লিখবো, মানে ইচ্ছাকৃত নয়, অর্থাৎ পারি নাই, চেষ্টা করে ভুল করেছি, পরবর্তীতে আবার চেষ্টা করব, তখন কিন্তু সঠিক হতে থাকবে, রাইট অর রং। অল দ্য স্টুডেন্টস লাইক হিম ভেরি মাচ, হিজ টিচার্স বি অলসো ফন্ড অফ হিম, এই বিটা কি হবে, ই নাম্বার। এখন হিজ টিচার্স, আমি থার্ড পারসন বুঝিয়েছিলাম যে হিজ টিচার্স, তাহলে এক নম্বর হলো আই নয়, উই নয়, ইউ নয়, তাহলে এটা কি হিজ টিচার্স, তাহলে এটা ফার্স্ট পারসন নয়, এটা সেকেন্ড পারসন নয়, এটা থার্ড পারসন। এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল, টিচার নাকি টিচার্স। যেহেতু টিচার্স আছে, একজন নয় তো, আর ওই কলেজে তো অনেক টিচারই থাকবে, তাই না। নাজমুলের হিজ, নাজমুল থেকে কি আসছে,
হি থেকে কি আসছে হিজ। এটা হচ্ছে আরেকটা আমাদের চ্যাপ্টার আছে প্রোনাউন রেফারেন্সিং, প্রোনাউন। তো সেখানে হি থেকে হিজ, এখানে যদি আমি হার লিখি হিম লিখি তাহলে তো হবে না, কারণ নাজবুলের সাথে সম্পর্ক হবে হি, আর হি থেকে হবে কি হিজ, তার সাথে যুক্ত হবে কি টিচার বা টিচার্স। প্লুরাল হওয়ার কারণে বি এখানে কি হবে, মানে বি কি এম হবে, ইজ হবে নাকি আর হবে। আমি একটু সহজ করে দিচ্ছি। হিজ টিচার্স, আমি একটু উত্তর যেহেতু আমরা সামনে যাব, হিজ টিচার্স বি অলসো ফন্ড অফ হিম। আচ্ছা আমি একটু হেল্প করে আবার একটু সময় দিই, কারণ অনেকে উত্তর লিখতে মনে হয় কষ্ট, মানে ভয় পাচ্ছে। হিজ টিচার্স, এখানে এম ইজ আরের মধ্যে কোনটা হবে, যেহেতু প্লুরাল আছে, থার্ড পারসন প্লুরাল, প্লুরাল হলে কি হবে, এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে। এরপরে এফ নাম্বারটা যদি আমরা লিখে ফেলি অ্যান্সারটা, তাহলে নাম সহ আমি কিন্তু বলবো, ঠিক আছে। ইট উইল বি ভেরি মাচ গুড ফর ইউ, সবাই জানতে পারবে। অনেক লোক লাইভে আছে, কত লোক আছে শিউলি? 320 জন আছি। তো 320 জনের মধ্যে যদি আমরা কিছু জন লিখে উত্তরটা দেই, তাহলে 320 জন বা আরো লোক জানতে পারবে, রাইট? ওকে, থ্যাংক ইউ। আর পরেরটা বলি, দে হোপ দ্যাট, এই দে কারা, কারা? হিজ টিচার্স, মানে তার শিক্ষকেরা, মানে তারা হোপটা তাহলে কি হবে। একটু আগে কিন্তু আমরা এই জিনিসগুলো শিখেছি, সিঙ্গুলার হলে প্লুরাল হলে মানে গো এর দুইটা ফর্ম হইতে পারে, গো হইতে পারে আবার গোজ হইতে পারে। তাহলে এখানে প্লুরাল আছে, আমি একটু হেল্প করছি, প্লুরাল আছে, তাহলে কি হোপ হবে নাকি হোপস হবে। মানে একটু সহজ করে দিচ্ছি, পাস্টে যাবে না, ফিউচারে যাবে না, ওই নাও থাকলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, একটু জটিলতা আছে। তো আমি একটু সহজ করে দিচ্ছি যে হোপ হবে নাকি হোপস হবে, হোপ হবে নাকি হোপস হবে, অর্থাৎ দে হোপ দ্যাট হবে নাকি দে হোপস দ্যাট হবে। এফ নাম্বার অ্যান্সারটা আমার মনে হয় খুব সহজ, তারা আশা করে যে, তাহলে এটা কি হোপ হবে নাকি হোপস হবে। আমার মনে হয় উত্তরটা লিখতে পারবো একটু চেষ্টা করলে। এফ নাম্বার, আমি একটু সময় দিচ্ছি। দ্যাট নাজমুল উইল বি এ গ্রেট ম্যান ইন ফিউচার, অলরাইট। তাহলে নাজমুল উইল বি এ গ্রেট ম্যান ইন ফিউচার, এখানে আবার বি ভার্ব আছে, জি নাম্বার। তো এটা একটা সহজ, উইল এটা ফিউচার টেন্সের জন্য আসে, শেল উইল। আবার আরেকটা কথা হলো যে উইল বা শেল এটা কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব। আমরা একটু হেল্প করি, মডেল অক্সিলারি ভার্বগুলো জানি। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ডিয়ার, হ্যাভ টু, ইউজ টু, অট টু, অর্থাৎ এগুলো যদি থাকে তারপরে বেস ফর্ম হবে, অ্যাক্টিভ ফর্ম যদি হয়। অ্যাক্টিভ প্যাসিভ আমরা একটু পরে শিখবো, আজকে যদি সম্ভব হয় শিখবো, নাহলে আরেকদিন শিখবো। তাহলে এটা অ্যাক্টিভ ফর্মেটই আছে, সেই জন্য তাহলে উইল আমি সহজ করে দিচ্ছি যে মডাল অক্সিলারি পরে কি হবে, ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যা আছে তাই হবে, বেস ফর্ম, মূল রূপটা হবে। তার মানে বি তাহলে কি হবে, মূল রূপটা হবে যে উইল বি, তাহলে কি হবে, কি অ্যামিজার হবে নাকি বি থাকবে। আর একটু সহজ করে দিচ্ছি, কি অ্যামিজার হবে নাকি বি থাকবে, জি নাম্বার বি থাকবে নাকি অ্যামিজার হবে। আমি একটু হেল্প করেছি যে মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের রূপটা যা আছে তাই থাকে, বেস ফর্ম থাকে, তাহলে কি অ্যামিজার হবে নাকি বি থাকবে, ইজি করে দিলাম। জি নাম্বার, এ গ্রেট ম্যান ইন ফিউচার, দে, এইচ নাম্বার কি হবে, দে উইশ হিম অল সাকসেস ইন লাইফ, দে উইশ হিম। এখানে কিন্তু আগের সূত্রটা চলে আসছে, যেমন দে বলতে কারা বোঝাচ্ছে, তারা মানে কি নাজমুলের শিক্ষকেরা, হিজ টিচার্স, নাজমুলস টিচার্স। দে, তাহলে দের সাথে কি উইশ হবে নাকি উইশেস হবে, দের সাথে এইচ নাম্বার উইশ হবে নাকি উইশেস হবে। আমরা তো বলেছি উইশেস কখন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, দে তো অবশ্যই প্লুরাল, তাহলে কি হবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে এখনো আমরা চেষ্টা করতে পারি এই উত্তরগুলো লিখে জানানোর যে উইশ হবে নাকি উইশেস হবে, এইচ নাম্বার। তো এখন কয়েকটা ফাঁকা আছে, ই, এফ, জি, এইচ, অর্থাৎ চারটা আছে, চারটা হয়ে গেছে, চারটা আছে। আমি আবারও বুঝিয়েছি যে এবং হেল্প করেছি, তাহলে এই চারটা মনে হয় উত্তর দেওয়া অনেকটা সহজ হয়ে গেছে স্টুডেন্টের কাছে। আমি আরেকবার বলি, আরেকবার হেল্প করি যে অল দ্য স্টুডেন্টস প্লুরাল, তাহলে কি লাইক হবে না লাইকস হবে। হিজ টিচার্স কিন্তু প্লুরাল, তাহলে কি এম ইজ আর, এম হবে না ইজ হবে নাকি আর হবে। আবার এফ নম্বরে ছিল কি দে কিন্তু প্লুরাল, তাহলে কি হোপ হবে নাকি হোপস হবে। আর লাস্ট ওয়ান ছিল কোনটা, নাজমুল উইল, জি নাম্বার, যে মডাল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম হয়, যে ভার্বটা আছে সেটাই থাকে, তাহলে কি এম ইজ আর হবে নাকি বি হবে। আর এইচ নাম্বার, দে উইশ হিম অল সাকসেস ইন লাইফ, তাহলে দে কিন্তু প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে কি উইশ হবে নাকি উইশেস হবে। এখন তো আমি
অনেকটা ক্লিয়ার করে দিয়েছি। আমরা সূত্রগুলো এখানে অনেকগুলো পড়িয়েছি, আজকে সেন্টেন্স লিখে দেখাইছি এই বোর্ডে আমরা, যে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট হয়, কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কেন রাইট ফর্ম অফ ভার্বস বলে, কেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টার এবং রাইট ফর্ম ভার্বসের ইত্যাদি ইত্যাদি আমরা আজকে আলোচনা করেছি। তো আমরা আরেকটু কমেন্ট সেকশনে যেতে চাই, তারপর আমরা পরবর্তী আলোচনা যাওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ আবুল কালাম, আমি দুবাই থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করছি, তবে আমি বর্তমানে কোনো ছাত্র না। থ্যাংক ইউ সো মাচ। ইংরেজি আসলে সবার জন্য প্রয়োজন। আবুল কালাম ভাই, আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের পেজে লাইক থাকবেন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ। অনেক উত্তর এসছে, যেমন মোহাম্মদ বাইজিদ হোসেন উইশ লিখেছেন। মোহাম্মদ বাইজিদ হোসেন উইশ, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বাইজিদ। তারপর অনেকেই উইশ লিখেছে, মোহাম্মদ রিন্টু উইশ হবে, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ রিন্টু। কোথা থেকে? মোহাম্মদ বাইজিদ হোসেন এবং মোহাম্মদ রিন্টু একটু লিখে জানালে আমরা খুশি হব। আর জাকির হোসেন উইশ লিখেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর জাকির হোসেন কিন্তু জি নাম্বারটা বি লিখেছে, জি নাম্বার, হ্যাঁ, উইল বি, থ্যাংক ইউ সো মাচ জাকির হোসেন, উইল বি। আমাদের কষ্টটা কিন্তু কিছুটা সার্থক হয়েছে, যে কেউ কেউ উত্তর লিখতেছে, তাদের ঝড়তা কাটতেছে, দিস ইজ গুড। ইউ ক্যান মেক মিস্টেক, উই উইল লার্ন থ্রু মিস্টেকস। আমরা ভুলের ভিতর দিয়ে আমরা শিখবো। সুতরাং রাইট, ইউ ক্যান রাইট অ্যান্সার। অনেক উত্তর আসতেছে। মোহাম্মদ বাইজিদ হোসেন, স্যার অনেক ভালো লাগছে, আমি কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ। এটা আমি বলেছিলাম যে আমরা নাম লিখে কোথা থেকে দেখছি সেটা যদি আমরা লিখে জানাই, তাহলে কিন্তু আমরা পড়ে শোনাই এবং সবাই উৎসাহিত হবে যে হ্যাঁ, আমরা দূর থেকে ইংরেজি শিখতে পারছি, ক্লাসটা করতে পারতেছি। অলরাইট। আর ডি রিন্টু, স্যার অনেক ভালো লাগছে, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা থেকে আপনার ক্লাসটি উপভোগ করছি, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ রিন্টু। মোহাম্মদ আবুল কালাম ভাই আর লিখেছেন, কোন উত্তরটা ঠিক আমি বুঝতে পারছি না, থ্যাংক ইউ ফর রাইটিং। ক্রিকেট প্রেমী মোহাম্মদ সাগর এফ নাম্বার হোপ লিখেছে, এফ নাম্বার, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। দে হোপ দ্যাট। অবশ্য সে প্রথমেই সবগুলো উত্তর লিখে ফেলেছিল, প্রথম থেকে দেখছিল আমাদের প্রোগ্রামটি, তো সেক্ষেত্রে থ্যাংক ইউ সো মাচ। রাইট, ইউ আর গুড লিখেছে মোহাম্মদ সাইমন ইসলাম, অ্যান্সার। আমি উত্তরগুলো চাচ্ছিলাম। সামিরা সিনহা অনেক উত্তর লিখেছো। সাহাবুদ্দিন, স্যার লেট মি নো মাই অ্যান্সার কারেক্ট অর নো। আমি অ্যান্সারটা আপনার দেখতে পারিনি। একটু দেখেছি মনে হয়। নাজমুল শাহাবুদ্দিন, নাজমুল গোয়িং টু কলেজ নাও, একটু থ্যাংক ইউ ফর ইউর রাইটিং শাহাবুদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। বাট ইউর অ্যান্সার ইজ নট রাইট, আই এম সরি। কারণ নাও যখন থাকবে তখন কিন্তু একটা অক্সিলারি ভার্ব এম ইজ আর, তারপর মূল ভার্বের সাথে আইন যাবে। তুমি শুধু গোয়িং লিখেছো, তাহলে এটা অ্যান্সার হবে নাজমুল ইজ গোয়িং, থ্যাংক ইউ। এই যে ভুল হতে পারে, তাহলে ভুলটা আমরা সংশোধন করে দিব, তোমারও সংশোধন হয়ে গেল, সবাই শিখে ফেললাম, তাই না? নাজমুল ইজ গোয়িং, কেন ইজ গোয়িং হবে? নাও, এখন কিন্তু গোজ হবে না, বিকজ নাও শব্দটা চলে আসছে, তাহলে ইজ গোয়িং, শুধু গোয়িং হবে না, এম ইজ আর এর মধ্যে নাজমুলের সাথে ইজ হবে, নাজমুল ইজ গোয়িং টু কলেজ নাও, রাইট। আমি আরো কয়েকটা প্রশ্ন কমেন্ট পড়ে আমরা সামনে যাব। অনেক কমেন্ট চলে আসছে ইতিমধ্যে। জি নাম্বার বি লিখেছে ক্রিকেট প্রেমী সাগর, অনেকেই লিখেছে উত্তর, সবার উত্তর অনেকগুলো দেখছি আমি। মেহেদি হাসান টুটুল, আপনার ক্লাস পরিচালনা উপস্থাপনা অনেক ভালো লাগছে। হ্যাঁ, মেহেদি হাসান টুটুল, থ্যাংক ইউ সো মাচ। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, পেজটিতে লাইক থাকো, আমরা আরো ক্লাস দিতে থাকবো ইনশাআল্লাহ। আমি সিঙ্গাপুর থেকে দিন ইসলাম, জাকির হোসেন ই নাম্বার আর লিখেছো, ই থ্যাংক ইউ সো মাচ জাকির হোসেন, ই নাম্বার আর। হিজ টিচার্স আর অলসো ফন্ড অফ হিম। আমরা অনেক উত্তর পেয়ে গেছি, প্রায় সবগুলো। হ্যাঁ, তো সিলেট বিয়ানীবাজার থেকে। আর মেহেদি হাসান টুটুল কোথা থেকে সেটা লিখেছো? মেহেদি হাসান টুটুল সেগুন বাগিচা, ঢাকা থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ফ্রম আদমদিঘি বগুড়া, শাহা আদ্দিন মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। অনেক। নাজমুল হাসান জিশান, হাউ টু মেক দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রি, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, decide if the subject is singular or plural. 3. Lastly, decide which verb form will match with the subject. Thank you so much. A former student of নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ। আমরা যে আসলে ভালো প্রোডাকশন তৈরি করতে পেরেছি, নাজমুল হাসান জিসান কিন্তু তার একটা এক্সাম্পল। সে এখন জব করে, অনেক কত বেচের আমার ভুলে গেছি, অনেক আগের, অন্তত 10 বছর হবে। সেই ছাত্রটি কিন্তু আজকে ক্লাসটা এনজয় করছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে, সেটা খুব ভালো একটা চমৎকার বিষয়।
যে হাউ টু মেক দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রি, এই বিষয়টা আমি প্রথম কিন্তু এই প্রশ্নটা ক্লাসের শুরুতেই করেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আমরা কি জানি যদি আমরা একটু লিখে জানাই, সেই রকম একটা কথা কিন্তু এখানে আসছে এবং চমৎকার লিখেছো, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট ইউর রাইটিং, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, চমৎকার কথা। আসলে তো অনেক যখন বড় হয়ে যায় সেন্টেন্সগুলো বা একটা ফ্রেজ কি বলে একটা প্যারাগ্রাফ একটা অনুচ্ছেদ, তখন কিন্তু কোনটা যে সাবজেক্ট এটি আমরা বুঝি না। আর সাবজেক্ট না বুঝলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা কিভাবে করব, রাইট ফর্ম অফ ভার্বস আমরা কিভাবে বসাবো। যেমন আমরা কিন্তু বারবার বুঝিয়েছি যে হিজ টিচার্স, তাহলে এটা সাবজেক্ট এবং এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে এটার সাথে কি হবে, কোন ভার্ব হবে, আবার এর সাথে আরো কোনো শব্দ বা শব্দগুচ্ছ আছে কিনা যেগুলো হয়তো বা সিচুয়েশনটাকে কি করে দিতে পারে। যেমন ওই যে গোজ চেঞ্জ হয়ে কিন্তু ইজ গোয়িং হয়ে যাচ্ছে, কারণ নাও লেখা আছে। নাও যদি লেখা না থাকে, নাও যদি একটু ক্যামেরাটা মুভ হবে একটু, নাও যদি না থাকে, আচ্ছা আমি আর একটু কমেন্টগুলো একটু পরে আমি ক্লাসে আবার যাচ্ছি। মোহাম্মদ আবুল কালাম লিখেছেন, স্যার এই ক্লাসটি কি প্রতিদিন হয়? আমরা প্রবাসীরা ইংলিশ ভাষার কারণে অনেক পিছিয়ে আছি। থ্যাংক ইউ। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো দেওয়ান আইসিটি এবং বাংলা নিউজ 24 মিডিয়া থেকে আমরা গতকাল ফ্রি স্পোকেন ইংলিশ শুরু করেছি এবং 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে সার্টিফিকেট পাবে এবং জুম ক্লাসে তারা লাইভ, আপনি যখন এখন আপনাকে দেখতে পাচ্ছি না, সবাইকে জানাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু আপনাকে আমরা দেখতে পাবো, আপনি আমাদেরকে দেখতে পাবেন এবং প্রশ্ন করতে পারবেন এবং লাইভ সেশন শেষে আবার এক্সট্রা কোশ্চেন করতে পারবেন এবং অনেক পিডিএফ ফাইল পাবেন এবং অনেক লেসন পাবেন। সেই লেসনগুলো দেখে ভিডিও করে আমাদেরকে পাঠাইতে পারবেন, অনেক সুযোগ সুবিধা আছে। তো সেক্ষেত্রে আপনাকে আমরা সেই লিঙ্ক দেব, সেখানে আপনি জয়েন করেন আমাদের বাংলা নিউজ 24.tv পেজটিতে এবং দেওয়ান আইসিটিতে, সেখানে আপনি অনেক ইংরেজি শিখতে পারেন। এখানে কলেজের জন্য এখানে এখন শিডিউল প্রতিদিনই ক্লাস হয়, তবে আমাদের শিডিউলটা এই পেজে দেওয়া থাকে, ইংলিশ ক্লাসটা কবে হয় সেখান থেকে একটু কষ্ট করে জেনে নিতে হবে। তবে প্রতিদিনই ক্লাস আছে, হয়তো প্রতিদিন ইংলিশ নেই। স্যার আমি তেমন ইংলিশ পারি না, তবে ইংলিশ শেখার জন্য অনেক ট্রাই করছি। নিম পাতা, হ্যাঁ, তো অনেক কথা লিখেছেন আপনি। ইংলিশ পারি না বলেই আমি স্টাডি করি না এখন, তবে আবার স্টাডি শুরু করব, দিব ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ নিম পাতা। হ্যাঁ, এটা তো আর নাম হয় না, তো একটা নাম লিখেছি, ইউ আর এ স্টুডেন্ট আই থিঙ্ক। ইংলিশ মানে ভয়টা জয় করতে হবে। আমাদের বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, সেই বাঘটাকে হত্যা করতে হবে। মনের বাঘটাকে হত্যা করা হচ্ছে আত্মবিশ্বাস নিয়ে, সাহস নিয়ে বেরিয়ে আসতে হবে। ইয়েস, ইট ইজ পসিবল ফর মি এন্ড আই ক্যান লার্ন ইংলিশ। ওকে, কিল ইউর হেজিটেশন। নাইম হোসেন, আমি কুষ্টিয়া থেকে বলছি, আপনার ক্লাস অনেক সুন্দর লাগছে। নাইম হোসেন, আপনার ক্লাস অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আর রানা সোহেল স্যার, সিঙ্গাপুর, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ রানা সোহেল। মোহাম্মদ প্রিন্স রনি, মাশাল্লাহ স্যার খুব ভালো হয়েছে আপনার ক্লাস, বেস্ট অফ লাক স্যার, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ প্রিন্স রনি। অ্যান্ড নুসরাত কালফ, আই এম ফ্রম চাঁদপুর, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। মোহাম্মদ ফাইসাল, এটা কোন শ্রেণীর ক্লাস? হ্যাঁ, এটা 11 and 12 শ্রেণীর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন। মোহাম্মদ রিন্টু, স্যার ক্লাস কয়টার সময় শুরু হয় এবং কোন কোন দিন? হ্যাঁ, আমাদের এই পেজে কিন্তু রুটিন আছে, আমরা প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ পরপর একটা রুটিন দিয়ে থাকি, কারণ সরকার নিয়ম করছে 15 দিন পরপর সরকারকেও জানাইতে হয়। তো সেক্ষেত্রে আমরা, হ্যাঁ নিম পাতা, থ্যাংক ইউ স্যার লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই আমার ক্লাসটা তুমি এই মুহূর্তে আছো এবং কমেন্ট লিখছো, এনজয় করছো, তো আসলে এখান থেকে নিতে হবে। আমরা একটু ক্লাসের শেষ পর্যায়ে আছি, আমরা রাইট ফর্ম ভার্বস এবং এটা নিয়ে একটু ফিনিশিং দিতে চাই, টাচ দিতে চাই, এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে ফর্মাল স্টুডেন্টরা এখানে জয়েন করছি এবং তারা হেল্প করছে। আমি সেই নাজমুলের কথাটা আর একটু শেষ করতে চাই, ও যে ভালো কথাটা লিখেছিল, একটু পিছনে চলে গেছে, যে সাবজেক্টে আইডেন্টিফাই করতে হবে, সেই কথাটা আমি একটু যদি পাই আমি পড়ে শোনালে আরও একটু ভালো হবে। জোবায়ের শিউম, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা থেকে, স্যার আপনার ক্লাসটি উপভোগ করছি, দারুণভাবে গ্রামারটিকে বিষয়গুলো বোঝাচ্ছেন। আমি ঢাকা কলেজ সম্মান শেষ বছরের ছাত্র, বাংলা বিভাগ 2015-16, থ্যাংক ইউ সো মাচ। আমি নাজমুলের কথাটা যদি যে ও চমৎকার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইয়েস আমি পেয়েছি, থ্যাংক ইউ। প্রথম হচ্ছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড 2 নম্বর হচ্ছে ডিসাইড ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার অর প্লুরাল। অর্থাৎ আমি হিজ টিচার্স বি অলসো ফন্ড অফ হিম, এই সেন্টেন্সের প্রথম বের করলাম সাবজেক্ট কোনটা। সাবজেক্ট হলো কি সবসময় যে প্রথমেই থাকবে সাবজেক্ট তা নয়, আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই ব্যাপারগুলো বড় বড় কোশ্চেন আসবে, সেখানে আমরা বোঝাবো যে সাবজেক্ট কেন এটা নয়, কেন এটা। অর্থাৎ প্রথম থাকলে, যে অনেকে মনে করে যে প্রথম থাকলেই মনে সাবজেক্ট, নো, সাধারণত ভার্বের আগে থাকে, তাও কিন্তু চেঞ্জ হইতে পারে।
মানে এটা জ্ঞান বা অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়াইতে হবে। তারপর কি বলছে সে, যে লাস্টলি 3 নাম্বার, ডিসাইড হুইচ ভার্ব ফর্ম উইল ম্যাচ উইথ দ্য সাবজেক্ট। হ্যাঁ, তারপর ডিসাইড করতে হবে যে হিজ টিচার্স কি এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে। এই সিদ্ধান্তটা কি তাকে নিতে হবে যে হিজ টিচার্সের সাথে কি হবে, রাইট? ওকে, তাহলে সুন্দর কথা লিখেছে নাজমুল হাসান জিসান, আমি খুবই খুশি হলাম। মোহাম্মদ তামিম ইকবাল রাজু, স্যার আমি নুরুজ্জামান বিশ্বাস কলেজ, আল্লাহর দরগা, দৌলতপুর, কুষ্টিয়া থেকে। আপনার ক্লাসটা ভালো লাগলো, বাট নেক্সট ক্লাস কবে পাবো? ইয়েস, এই পেজে কিন্তু রুটিন দেওয়া থাকবে এবং প্রতিদিনই ক্লাস থাকে, হয়তো প্রতিদিন ইংরেজি থাকে না, আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমি কমেন্ট করে প্রয়োজনে জানিয়ে দেবো। রাজশাহী থেকে বলছি সোহাগ আল হাসান, থ্যাংক ইউ সো মাচ। অনেকে লিখেছে হয়তো, হ্যাঁ একজন লিখেছে কোথা থেকে বলছেন স্যার? হ্যাঁ, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ পেজ, এবং আমরা নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মতলব উত্তর চাঁদপুর থেকে এই ক্লাসটি অনলাইনে সম্প্রচার করছি, প্যান্ডামিক সিচুয়েশন। তো যাই হোক, আমরা ক্লাসটা খুব বেশি লং করবো না, হয়তো 5 মিনিটের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করবো। আমরা তাহলে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করেছি আমি একটু রিক্যাপ করবো বিষয়টাকে, হ্যাঁ সাম আপ করবো এবং এটাকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব ক্লাসটা নিয়ে, যে রাইট ফর্ম অফ ভার্ব। যদি আমি বলি যে কি নিয়ে আলোচনা করেছি, অফকোর্স রাইট ফর্ম অফ ভার্বের সাথে আরেকটা কথা কিন্তু আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। একটা কথা ছিল যে দুইটা বিষয়, তো তাহলে দুইটা বিষয়ই যদি বুঝি এবং প্রয়োগ করতে পারি তাহলে তো আমার কাছে এই কোশ্চেনটা ইজি হবে। এই কোশ্চেনটা যদি ইজি হয় তাহলে আমি কম্পোজিশন বা রাইটিং সেকশনে এই নিয়মগুলো প্রয়োগ করে আমি সুন্দর করে মনের মতো করে আমি সেন্টেন্স লিখতে আমার বাধাটা কিন্তু কম হবে এবং সাবলীলভাবে আমি লিখতেও পারবো, রাইট? তো সেক্ষেত্রে আমরা নাজমুলের একটা গল্প খুব সহজ, আজকে যদি আমি একটু কঠিন লেসন, এরকম কিন্তু অনেক কঠিন কঠিন আছে, সেটা আমি নিইনি, মানে একদম ইজি কয়েকটা রুলস এখানে ইউজ হবে এমন ধরে আমি এটা লিখেছি। নাজমুল বি আ স্টুডেন্ট অফ ক্লাস 11, তখন ছিল নাজমুল ইজ আ স্টুডেন্ট অফ, এটাও বুঝেছি লাস্ট ইয়ার থাকলে তখন ওয়াজ হবে, কারণ 11 থেকে তো 12-এ চলে যেতে পারে না, ডিগ্রিতে চলে যেতে পারে পাস করে। তারপরে হি গো কি হয়েছিল, হি গোজ টু কলেজ এভরিডে, কেন হয়েছিল আমরা ব্যাখ্যা করেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এটাও বলেছি যে হি সাবজেক্ট এবং সেটা থার্ড পারসন কেন, সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম, এবং প্লুরাল হলে কিন্তু আর গোজ হবে না, এটা আমি বলেছিলাম। পরবর্তীতে এখানে আছে হি নেভার কোয়ারেলস, এখানে কিন্তু কোয়ারেলস হয়েছিল উইথ আদার্স। অল দ্য স্টুডেন্টস লাইক হিম ভেরি মাচ, সবাই তাকে খুব পছন্দ করে, কেন লাইক হয়েছিল আমরা ব্যাখ্যা করেছিলাম, থার্ড পারসন প্লুরাল, অল দ্য স্টুডেন্টস। হিজ টিচার্স বি অলসো ফন্ড অফ হিম, এখানে আমরা বলছিলাম হিজ টিচার্স কিন্তু অনেকজন, তার শিক্ষকেরা, তাহলে আর অলসো ফন্ড অফ হিম। অনেকে উত্তর লিখেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। আর দে এফ হোপ দ্যাট, তাহলে হোপটা কি হয়েছিল, দে যেহেতু প্লুরাল তাহলে দে হোপ হয়েছিল, হোপ দ্যাট, ওকে, দে হোপ দ্যাট। নাজমুল উইল বি, তাহলে উইলের পরে বি হয়েছিল, কারণ আমি বলেছিলাম মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ডিয়ার, হ্যাভ টু, ইউজ টু, অট টু। বেস ফর্ম হবে যদি অ্যাক্টিভ হয়, প্যাসিভ হলে বি লিখে B3 হবে। তবে অ্যাক্টিভ প্যাসিভ ব্যাপারটা আজকে আমরা আলোচনা করছি না, কঠিন মনে হতে পারে অনেকের কাছে। নাজমুল উইল বি হবে এখানে, বি কিন্তু অ্যামিজার হবে না, এটা বলেছিলাম কেন। এ গ্রেট ম্যান ইন ফিউচার, দে উইশ হিম অল সাকসেস ইন লাইফ, দে উইশ হিম, তাহলে উইশই হবে কারণ দে হচ্ছে প্লুরাল, দে উইশ হিম, উইশেস হবে না। অনেকে উত্তর লিখেছেন বা লিখেছো অল সাকসেস ইন লাইফ, ওকে। এভাবে আমরা 10টা উত্তর আমরা শিখেছি এবং আমরা হয়তো 4টা উত্তর লিখিনি, একটু 4টা উত্তর লিখলে হয়তো ক্লাসটা কমপ্লিট হয়। ই নাম্বার উত্তরটা কি ছিল, ই, হ্যাঁ বি ছিল, তখন বি এর জন্য এটা কি হয়েছিল, আর হয়েছিল। তারপর এফ নাম্বার কি ছিল, হোপ ছিল, প্লুরাল ছিল যে জন্য এস হয়নি। আর এইচ নম্বর কি ছিল, দে উইশ হিম, তাহলে এইচ নাম্বারটা কি ছিল, জি নাম্বার ছিল তার পূর্বে, উইল বি মানে মডাল অক্সিলারির পরে বি থাকবে, চেঞ্জ হবে না। তারপরে লাস্ট মনে হয় ছিল উইশ, এইচ, উইশেস হবে না, কেন হবে না সেটা আমরা ব্যাখ্যা করেছি, তারা অনেক, শিক্ষকরা অনেক, তাহলে উইশেস হবে না। যদি আবার নাজমুল উইশ করতো, নাজমুল তো একজন, তাহলে আবার উইশেস, নাজমুল উইশেস। এই কথাগুলো কিন্তু আমরা মোটামুটি আজকে আলোচনা করার চেষ্টা করেছি। তো আসলে একটা ক্লাসে তো আর অনেক কিছু নিয়ে আলোচনা করা সম্ভব নয়, ইট টেক্স টাইম, মোর টাইম। হ্যাঁ, আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করেছি, রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা আসলে শুধু যে ইন্টারমিডিয়েটের এইচএসসির প্রথম বর্ষ আর দ্বিতীয় বর্ষ জন্যই এই লেসনগুলো প্রযোজ্য তা নয়। আমার মনে হয় যে আমি যতটুকু জানি যে নিচের ক্লাস থেকে শুরু করে আরও উপরেও, এমনকি আমরা যখন চাকরির পরীক্ষা দিতে যাব, এটা চাকরির জন্য আমরা ইন্টারভিউ দিতে যাব, সেখানেও কিন্তু এই কোশ্চেনগুলো আসে
ছোট ছোট করে বিভিন্নভাবে। তারপরে রাইট ফর্ম ভার্ব জানলে আমরা যদি চাকরি হয়েও যায়, সেখানে আমরা প্রমোশনের সময় কিন্তু আবার পরীক্ষা হয়, সেই পরীক্ষা হয়তো আমরা প্রমোশনের পরীক্ষাটা হয়তো ভালো করতে পারবো। আমরা বড় বড় জব সেই অ্যাপ্লাই করলে তো হবে না, সেখানে ইন্টারভিউ দিতে হবে। ইংলিশ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইন দ্যাট কেসেস, সেই ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড উই হ্যাভ টু লার্ন ইংলিশ। অ্যান্ড ইংলিশটা আমাদের ভয় হয়ে যায়, ভীতি হয়ে যায়, আসলে আমরা এনজয় করব, আমরা লার্ন অ্যান্ড ফান, আমরা শিখবো, মজা করব, আনন্দ করব। আমার মনে হয় আমি চেষ্টা করেছি যে আজকে রাইট ফর্ম ভার্বস ডিফিকাল্ট ওয়েতে নয়, ডিফিকাল্ট কিছু নয়, সহজ কিছু নিয়ম সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কারো কোনো কোশ্চেন যদি থাকে, সেরকম কোনো আমি কোশ্চেন পাইনি, তবে অনেকের উত্তর পেয়েছি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। দিস ইজ রিয়েলি এক্সেলেন্ট অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাংক ইউ এগেইন অল, যারা কমেন্ট লিখেছেন এবং দেশ থেকে এবং বিদেশ থেকে বিভিন্ন কলেজ থেকে অংশগ্রহণ করেছেন। এই নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের পেজে আমরা যেই অনলাইন ক্লাস দিচ্ছি, আমরা মনে করছি যে ইট ইজ এ গুড ইফোর্ট, এবং এটা গভর্নমেন্টকে আমি সাধুবাদ জানাই যে প্যান্ডামিক সিচুয়েশনে আমাদেরকে নোটিস করেছেন সরকারিভাবে যে ক্লাস নিতে হবে, এবং সেই জন্য কিন্তু আমরা আরও প্রাণবন্তভাবে ক্লাসগুলো নিচ্ছি এবং আশা করছি এই ক্লাসগুলো কন্টিনিউ করলে যে অনেকটা সমস্যা, সেই সমস্যা থেকে অনেকটাই আমরা বেরোতে পারবো, এবং আমাদের ক্লাসটা বা আমাদের লেখাপড়ার মধ্যে যদি একটু কন্টিনিউশন থাকে, তাহলে আমরা হয়তো নেক্সট জেনারেশনরা আমরা যে শিক্ষা থেকে পিছিয়ে যাব না, আমরা একটু ভালো করতে পারবো। তো আই হোপ যে সবাই ভালো থাকবো, এবং ইনশাআল্লাহ এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং ঘরে থাকার চেষ্টা করব। যদি আমরা বের হই, মাস্ক পরে যাব, যাতে, কারণ শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু জীবনে বেঁচে থাকাটা কিন্তু অনেক আরও গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বেঁচে থাকলে পরে আমরা ক্লাসে উত্তীর্ণ হতে পারবো, পরীক্ষা দিতে পারবো, আবার ভালো রেজাল্ট করতে পারবো, নতুন জায়গায় আমরা ভর্তি হতে পারবো, নতুন লেভেলে যেতে পারবো। কিন্তু আমাদের সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তা রাইট ফর্ম ভার্বসের কি কাজ থাকতে পারে, আরও কিন্তু অনেক নিয়ম আছে। আমরা পরবর্তী ক্লাসে মানে এখানে যে ছোট ছোট একদম পেসিভ নিয়ে আমরা আলোচনা করিনি, প্যাসিভ ফর্ম হলে কেমন হবে। তাছাড়া অন্য টেন্সের ফর্ম আছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স হতে পারে, এবং সেগুলো অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, সিচুয়েশন চেঞ্জ হতে পারে। শুধু ফাইনিট এবং নন ফাইনিট নিয়ে তো আজকে আমরা কথাই বলিনি, কারণ হচ্ছে আজকে কিন্তু সবই ফাইনিট ভার্ব ছিল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সব ফাইনিট ভার্ব ছিল, কোনো নন ফাইনিট ভার্ব আসেনি। একটি সেন্টেন্স তৈরি করার জন্য কিন্তু ফাইনিট ভার্ব আসে, নন ফাইনিট ভার্ব আসে। যে আমি একটা উদাহরণ দিয়ে আজকে শেষ করবো। তাহলে আমি এটা কেন বলছি, এই লাস্টে আবার কেন কথাগুলো বলছি শেষ পর্যায়ে, যে তাহলে আগামী ক্লাসের জন্য আমরা কি প্রিপারেশনটা নেব। আমরা কিন্তু ভার্ব সম্পর্কে জানবো, রাইট ফর্ম ভার্ব যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেহেতু টেন্স সম্পর্কে জানবো, এবং আমরা ফাইনিট ভার্ব সম্পর্কে জানবো, নন ফাইনিট ভার্ব সম্পর্কে জানবো। আমরা ওই সেন্টেন্সটি একটু যদি হেল্প করি, আমরা শেষ সেন্টেন্সটি, যে নাজমুল গো টু কলেজ নাও, এই নাও থাকলো, সে কেন যাচ্ছে কলেজে, এই ফাইনিট ভার্ব, এবং এটা কিন্তু ফাইনিট ভার্ব। কারণ কি, নাজমুল সাবজেক্ট আর গো হচ্ছে কি ভার্ব। নাজমুল গোজ টু কলেজ হতে পারে, আবার ইজ গোয়িং টু হতে পারে। কখন ইজ গোয়িং হবে আমরা আজকে ব্যাখ্যা করেছি, যখন নাও থাকবে, নাও না থাকলে গোজ হবে। ইজ গোয়িং টু কলেজ নাও, যেমন টেক পার্ট। এখন অবশ্য কলেজ বন্ধ, আসবে না কেউ, বিশেষ কাজ না থাকলে। নাজমুল ইজ গোয়িং টু কলেজ নাও ড্যাশ টেক পার্ট। এখানে অ্যান্সারটা হবে কি, আমাদের এই কিভাবে লিখবো এটা, আমরা লাস্ট লিখে আমরা অ্যান্সারটা কেউ দিতে পারি। যদি কেউ দিতে পারি, তার নামটা বলে আমি ক্লাসটা শেষ করব। আমি 1 মিনিট 2 মিনিট সময় নেব। লাস্ট অ্যান্সার, টুডেস লাস্ট কোয়েশ্চেন, লাস্ট অ্যান্সার, লাস্ট লিখে আমরা অ্যান্সার লিখবো, লাস্ট অ্যান্সার। ওকে, নাজমুল ইজ গোয়িং টু কলেজ নাও, এটাও গ্যাপে থাকতে পারে। ফর এক্সাম্পল, এটা গেল এ, এটা এই অংশটা হয়তো বিয়ে দেওয়া থাকতে পারে, মেবি এরকম হতে পারে। যে টেক পার্ট, তাহলে এই যে টেক পার্টটা কিন্তু নন ফাইনিট ভার্ব। আমি সেই কথাটা বলছিলাম যে নন ফাইনিট ভার্ব, মানে সরাসরি ভার্ব এখানে আসেনি, এর পাশাপাশি কিন্তু ভার্বটা নাই। তাহলে এই ভার্বটাকে আমরা নন ফাইনিট আকারে দেখাতে হবে, সেই কথাটা আমরা আগামী ক্লাসে শিখবো। সেই জন্যই আমি আজকের ক্লাসে, আগামী ক্লাসে কি প্রস্তুতি নেব। আর যদি কেউ উত্তরটা বলে দিতে পারি যে নন ফাইনিট আকারে এই অ্যান্সারটা কি হবে, লাস্ট লিখে আমরা উত্তরটা দিতে পারি, বা বি আকারেও দিতে পারি শেষে, কারণ আমি এ দেখাইছি গো ইজ গোয়িং, বি হলো টেক পার্ট। তাহলে কি হবে উত্তরটা, যে নাজমুল ইজ গোয়িং টু কলেজ নাও টেক পার্ট ড্যাশ টেক পার্ট। তাহলে এই ড্যাশের জায়গায় কি হবে, শুধু টেক পার্ট হবে, নাকি টু টেক পার্ট হবে, নাকি টেকিং পার্ট হবে, না টুক পার্ট হবে ইন দ্য ক্লাস, এই কথাটা লিখে আমরা উত্তরটা দিতে পারি। তো শেষ করবো আমরা সেই ক্লাস, এবং হোপ আমরা পরের ক্লাস, এবং যদি কোনো উত্তর এসে থাকে
কেউ যদি উত্তর লিখে থাকে তাহলে আমরা সেই উত্তরটা বলে, কারণ খুব বেশি সময় আর দেব না। উত্তর কি এসছে? আমি আবার কোশ্চেনটা রিপিট করতে চাই, আই ওয়ান্ট টু রিপিট। ভুল করতে পারি আমরা। আমি আগামী ক্লাস থেকে তাহলে আমরা রাইট ফর্ম ভার্বস পড়াবো। আজকে আমরা ফাইনিট ভার্বসগুলো উত্তর হয়েছে বেশি, সবগুলো, এবং ছোট ছোট সূত্র শিখেছি। জটিল সূত্রে আমরা যাইনি, ইচ্ছে করে আমি যাইনি, কারণ ক্লাসটা যাতে কঠিন মনে না হয়। আগামী ক্লাসে আমরা কিন্তু জটিলতায় যাব এবং কিছু নতুন নিয়ম শিখবো, এবং নন ফাইনিট ভার্বও উত্তরে আসবে, ফাইনিট শুধু হবে না। এই যেমন এটা ইজ গোয়িংটা ফাইনিট, কিন্তু টেক পার্টটা কিন্তু নন ফাইনিট আকারে কিন্তু কি কি হতে পারে, যে অনেকভাবে হতে পারে। টু যুগ ভার্ব হতে পারে, ভার্বের সাথে আইএনজি হতে পারে, তাই তো। আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, যেমন টেকেন পার্ট, কখনো এরকম হতে পারে, কখনো টু টেক পার্ট হতে পারে, কখনো টেকিং পার্ট হতে পারে, হ্যাঁ। প্যাসিভ আকৃতির হতে পারে, বি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে, এরকম। বেশিরভাগই টু যুগ ভার্ব, ভার্বের সাথে আইএনজি এবং পাস্ট পার্টিসিপল হয়। আরেকটা হয় যে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস বি3, যেমন হ্যাভিং টেকেন পার্ট, এইগুলোর মধ্যে কোনো একটা হবে। আমরা লাস্টলি দেখি আমরা কোনো উত্তর এসেছে কিনা। তাহলে উত্তরটা আমি বলে দেই, হয়তো অনেকে আমরা লজ্জা বা আমরা ভয়ে যে উত্তর হয় কিনা সেটা দিতে পারছি কিনা, এটা বলে আমি আসলে তাকে কিন স্টুডেন্ট মনে করব, যে সে হ্যাঁ টু হবে, টু যোগ ভার্ব, টু টেক পার্ট, টু টেক পার্ট, ক্লাসে অংশগ্রহণ করতে বা করার জন্য। নাজমুল ইজ গোয়িং টু কলেজ নাও, এখন কলেজে যাচ্ছে কি করার জন্য? ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। তাহলে টু যোগ ভার্ব হলো, এইটা কোন টেন্স? এই টু টেক পার্টটা কোন টেন্স? ওটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এই জন্য এটা হচ্ছে ফাইনিট ভার্ব, ওকে। কিন্তু এইটা তো টু যোগ ভার্ব, এটা তো কোনো টেন্স স্ট্রাকচারে পড়ে না, তাহলে এটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীতে আবার ক্লাসে আলোচনা করব। সেই জন্য আমরা কি প্রিপারেশন রাখবো আগামীতে, সেই চেষ্টা করে। আমি কিছু ক্লাস না দিলে তো আসলে মনে হবে যে অনলাইন ক্লাস স্যার শুধু পড়ায়, কিন্তু স্টুডেন্টদেরকে কোনো কাজ দেয় না। আমি সেই জন্য স্টুডেন্টদেরকে এই কাজটা দিলাম, টেন্স সম্পর্কে জানবো, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে জানবো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ and wish to see you again the next time. Till then, Allah Hafiz.